আমরা আমাদের যে স্বপ্নের রাষ্ট্র আমরা চেয়েছিলাম, যে রাষ্ট্রের কথা এই দেশের তরুণেরা দেয়ালে দেয়ালে লিখে রেখেছিল, যেটা তাদের মৃত্যুর মুহূর্ত পর্যন্ত তাদের মুখ দিয়ে বাহিত হচ্ছিল, সেই রাষ্ট্রের এবং সেই সংস্কারের কথাগুলা আজকে একেবারেই ধামাচাপা পড়ে গিয়েছে। আপনারা যদি পেপার পত্রিকা পড়ে থাকেন, আপনারা দেখবেন যে এই জিনিসটা আমরা চেয়েছিলাম সবার প্রথমে থামাতে, সেই জিনিসটা ধীরে ধীরে হয়ে চলছে। কালকে ঢাকা ৮-এর একজন প্রার্থী আমার এখানে আছেন, পাটোয়ারি ভাই। ঢাকা ৮-এর আরেকজন প্রার্থী মির্জা আব্বাস বাংলাদেশ ব্যাংকে ১০০ জন লোক নিয়ে খুব বীরের দর্পে ভিতরে ঢুকেছেন। মানে ওনার যদি পার্সোনাল কোনো কাজ থাকে ব্যাংকে, উনি যেতেই পারেন, কিন্তু ব্যাংকে যখন আপনি ১০০ লোক নিয়ে যাবেন, মানুষের ফার্স্ট ইনস্টিংক্ট কি? যে ব্যাংক ডাকাতি করতে আসছে, এরকম টাইপেরই তো, তাই না? মানে ১০০ লোক নিয়ে নিশ্চয়ই কোনো নিজস্ব প্রয়োজনীয় কাজ করতে আমরা যাই না। তো এই অপ্রয়োজনীয় শক্তির প্রদর্শন কি কারণে? এখনো যখনও ক্ষমতায় আসেনি, তার আগে যে ক্ষমতার প্রদর্শন, তা থেকে কি আমাদের কি মনে হচ্ছে আমরা যে রাষ্ট্রটা চেয়েছিলাম, যে সংস্কারগুলোর জন্য আমাদের সবাই রক্ত দিয়েছে, আমাদের যেসব ভাইয়েরা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, ৮২৪ জন ভাইয়ের দুটি চোখই নাই। আপনি একটু কল্পনা করুন যে আপনি আজকে এখানে বসে আছেন, আপনি আপনার ফোনটা দেখতে পাচ্ছেন, আপনার সামনে যে লোকটা আছে তাকে দেখতে পাচ্ছেন, উনি কি কথা বলছে সেটা শোনার একটা পার্ট, কিন্তু দেখা, এই আপনি দেখতে পাচ্ছেন না। আপনার জন্য কত বড় অভিশাপ! সেই অভিশাপ সারা জীবন বয়ে বেড়াচ্ছে যেন এই রকম লোকেরা তাদের ক্ষমতার প্রদর্শনী করতে পারে। আমি ঢাকা ১০-এর একজন প্রার্থী। আমার এলাকায় এমন একজনকে নমিনেশন দেওয়া হয়েছে যিনি খুনের মামলার আসামি। কি এক কঠিন সময়ে এসেছি যে খুনের মামলার আসামি ছাড়া আর কাউকে পাওয়া যায় নাই নমিনেশন দেওয়ার জন্য। এই দুর্ভাগা দেশই কি আমরা চেয়েছিলাম? আমাকে যদি ৫ আগস্ট কেউ বলতো, আমি সেদিন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বলেছিলাম যে আজকে আমি মরে গেলেও আমি সবচেয়ে খুশি। সেই ৫ আগস্টে যদি আমাকে কেউ বলতো যে ঠিক ১.৫ বছর পরে যে তুমি কান্না করবে এবং বলবে যে এত রক্তের বিনিময়ে, এত কষ্টের বিনিময়ে আমরা কি পেয়েছি, আমরা আবার শক্তি প্রদর্শন দেখছি, তলোয়ারের ঝনঝনানি দেখছি, পিস্তলের বুলেটের গতি দেখছি, রাজনৈতিক কারণে এবং ইলেকশন রিলেটেড কারণে প্রতিদিন খুন দেখছি, কিন্তু সেই খুনের কোনো জবাবদিহিতা দেখছি না। আমরা কি চেয়েছিলাম? একটা জবাবদিহিতামূলক রাষ্ট্র। তাই চেয়েছিলেন কিনা আপনারা? কিন্তু আমরা আমাদের সেই সংস্কারের সবচেয়ে মজার ব্যাপার, এই সংস্কার কিরকম সংস্কার হবে, কিরকম সংস্কার দেশের মানুষ, দেশের পলিটিক্যাল পার্টিগুলো চায়, সেটা বোঝার জন্য দীর্ঘ ৯ মাস ঐক্যমত্য কমিশনে মিটিং হলো। রাষ্ট্রীয় তহবিল তসরুপ করে, আমিও ছিলাম সেখানে, আমরা সবাই মিলে বসে ঠিক করলাম কেমন সংস্কার আমরা চাই। সেই কেমন সংস্কার চাইয়ের একটা যখন কাঠামো তৈরি হলো, সেই কাঠামো চলে গেল গণভোটে। এই গণভোটে যে কি কাঠামোটা গেল, আমি সত্যি করে বলি, আমি যে ওখানে ছিলাম, আমি যে ডিবেটে ছিলাম, আমি এখন পর্যন্ত কিন্তু ক্লিয়ারলি কাঠামোটা বুঝি নাই। তা আপনি কিভাবে বুঝবেন? এবং এইটা কার, এই দায়িত্বটা কার? এই কাঠামোটা সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার এবং এই কাঠামো ভিত্তিক কনসালটেশন গুলার করার দায়িত্ব কার ছিল? যেই সরকারকে আমরা সবাই মিলে বসিয়েছি তাদের দায়িত্ব ছিল। তাদের দায়িত্ব কিন্তু
কয়েকটা নতুন JF-17 কেনা না, তাদের দায়িত্ব এই তরুণ সমাজ এবং এখানকার যাদের এই অ্যাসপিরেশন, যেটা জন আকাঙ্ক্ষা, যেটা যে একটা সংস্কার হবে বটম টু টপ, একদম নিচের থেকে, যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে ফ্যাসিবাদের কারণে, সেই প্রতিষ্ঠানগুলোকে কিছুটা হলে একটা লাইনে নিয়ে আসা এবং এমন ভাবে সংস্কার করে যাওয়া যে আপনি নতুন কোন সরকার এসেও যেন সেই ফ্যাসিবাদে ফিরতে না পারে। চেক এন্ড ব্যালেন্স। আমরা কি দেখলাম? চেক এন্ড ব্যালেন্স মানে হলো আপনি আগে খাগড়াছড়িতে ছিলেন, এবার আপনার পোস্টিং রাজশাহীতে, এটাই হলো আপনার শাস্তি। এটা কি শাস্তি হতে পারে? আপনারা কি এমন একজন পুলিশ অফিসারের নাম বলতে পারবেন যিনি এই গণ অভ্যুত্থানে যে 3.5 লাখ লাইভ অ্যামুনিশন ব্যবহার করা হয়েছে, সেই লাইভ অ্যামুনিশন ব্যবহারের কারণে শাস্তির সম্মুখীন হয়েছে? প্লিজ অডিয়েন্স থেকে কেউ কারো কাছে কি একটা নাম আছে যে একজন পুলিশ অফিসারকে এই জন্য শাস্তির সম্মুখীন করা হয়েছে? এই পুলিশ অফিসারদের শাস্তিগুলো খুব মজার, আমাকে দিলে আমরা খুব খুশি হইতাম।